আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রচুর পরিমাণ অস্ত্রধারীরা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা মুক্ত অবস্থায় আছেন, সেটাও তো সত্য। এই ষড়যন্ত্রের জালটাই বা কারা বিস্তার করে রেখেছিলেন? কারা চাইছিলেন যে এই পুরো ক্ষেত্রটা প্রস্তুত থাকবে, যাতে যে কোনো সময় চাইলেই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গি হামলাকারী এদেরকে একরকমের উস্কে দিয়ে একটা সমন্বিত কায়দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে। বাংলাদেশে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি, তাকে যখন শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা অস্ত্রোপচার শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তখন চিকিৎসকেরা বলেছেন যে তার অবস্থা অত্যন্ত গুরুতর, তবে একমাত্র আশার কথা তিনি বেঁচে আছেন। বিবিসি বাংলা শিরোনাম করছে ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন। মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে হাদির, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান একটা অস্ত্রোপচার শেষে সরাসরি বলেছেন সাংবাদিকদের যে আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই হচ্ছে ওসমান হাদির অবস্থা। কাজে তার শারীরিক অবস্থা নিয়ে, মানে তিনি তো একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, সেটা নিয়ে উদ্বেগ যেমন আছে, সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনায়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। ওসমান হাদি 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম নেতা, কাজেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররা নেমে এসেছেন ওসমান হাদির বিরুদ্ধে গুলির প্রতিবাদে, তেমনি নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। কিন্তু প্রধান প্রশ্ন হয়ে থেকেছে এবং সকলের মনেই যেটা ঘুরছে সেটা হচ্ছে ওসমান হাদিকে গুলির ঘটনাটি ঘটালো কারা, এর পেছনে কারা, ষড়যন্ত্রটা কার। এবং এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। মানে ওসমান হাদির মতো একজন সুপরিচিত, সারা বাংলাদেশে পরিচিত একজন তরুণ নেতা, তাকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, একেবারে হত্যাকারীকে নিয়োগ দিয়ে, সেটা হত্যার যেসব সিসিটিভি ভিডিও বেরিয়ে এসেছে থেকে শুরু করে কোনোভাবে এই নিয়ে সন্দেহ করবার কোনো অবকাশ নাই। তার মানে এই যে উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা, বিক্ষোভ, এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ওসমান হাদিকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো, এই গুলি চালানো হলো, যেই গুলি কিনা তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল। এবং তিনি বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তখন রিক্সা দিয়ে নির্বাচনী জনসংযোগের কাজেই যাচ্ছিলেন। তাহলে এই যে ওসমান হাদির ওপরে এই হামলা, সেটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তো নয় বটেই, কিন্তু এরপরে কে হামলার শিকার হবেন এবং এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের এর পরবর্তী পরিকল্পনা কি? তারা তো নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন এমন একটা ঘটনা ঘটিয়েছেন, একটা সুনির্দিষ্ট বার্তা তো তারা নিশ্চয়ই দিতে চান। সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকী কালকে স্ট্যাটাস দিয়ে মনে করিয়েছেন যে ওসমান হাদি আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন, এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে 30টি বিভিন্ন ভারতীয় নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়ের আগে ওসমান হাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছিলেন যে তিনি প্রায় 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে টেক্সট এবং কল পাচ্ছেন, এবং যেগুলোতে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেগুলোর সামারি হচ্ছে যে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। এবং তিনি বলেছিলেন যে এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে, এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবারে দেখতে গিয়েছিলেন ওসমান হাদিকে, তিনিও বেরিয়ে এসে বলেছেন যে ওসমান হাদিকে
এই হামলার ঘটনা একটা বড় ষড়যন্ত্রের অংশ, এবং তিনি বলেছেন যে কথিত আওয়ামী লীগ একটা সিকিউরিটি থ্রেট বাংলাদেশ ও জনগণের জন্য। আমরা দেখেছি হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আশঙ্কা করছি এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না, এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। কিন্তু প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ যদি সত্যি এরকম টার্গেট কিলিং করবার, মানে এত বড় একজন হাই প্রোফাইল নেতার টার্গেট কিলিং করবার এই পরিকল্পনা নিয়ে এগিয়ে সফল হতে পারে, এবং তারা যদি এই পরিকল্পনা বাস্তবায়নের মতো একটা অবস্থায় থাকে, তাহলে এতদিন 15 মাস ধরে সেরকম কোনো ঘটনা ঘটলো না কেন? মানে ওসমান হাদিরা বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা তো খুব সাধারণের মধ্যে চলে ফিরে বেরিয়েছেন, তাহলে এ ধরনের ঘটনা কেন ঘটলো না বা কেন ঘটাতে পারলো না আওয়ামী লীগ, মানে এর আগে সে প্রশ্ন তুলতে হয়। কাজেই ষড়যন্ত্রটা আওয়ামী লীগেরই করা, এবং আওয়ামী লীগ হঠাৎ করেই এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা ওসমান হাদি সহ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় একটা বড় ষড়যন্ত্র বাস্তবায়ন করে ফেলবে, সেটা শুনতে মানে খুব মানে একরকমের একটা চটকদার হলেও বা বিশ্বাসযোগ্য হয়ে গেলেও এক দলের জন্য যারা সবকিছুতেই ফ্যাসিস্টের দোষ দেখেন, কিন্তু সেটাকে বিশ্বাসযোগ্য করা বা তাতে নিশ্চিন্ত হওয়া কিন্তু কঠিন। ওসমান হাদির ওপর এই হামলার ঘটনাটি কারা ঘটিয়েছে, সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তিরা, তা ধরতে মোটরসাইকেলে করে কোন 2 জন আরোহী এসে এত কাছ থেকে হাদিকে গুলি করে গেলেন, সেজন্য সিসিটিভি ফুটেজ সহ নানা রকম আলামত সংগ্রহের কাজ ব্যাপকভাবে চলছে। পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে, এবং এরই মধ্যে জানা গেছে যে মোটরসাইকেলে করে আসা যে 2 জন তারা সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমেও যোগ দিয়েছিল, এবং ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানিয়েছেন যে মোটরসাইকেল করে আসা 2 জনের মধ্য থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। এই 2 জনই প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি, কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। ওসমান হাদির এই সহকর্মী মোহাম্মদ ওসামা তিনি জানাচ্ছেন এরা সবসময় মাস্ক পরেছিলেন, এবং ওসমান হাদি যেহেতু সকলের সঙ্গেই খুব সহজ করে মিশতেন, কাজে তিনি ভেবেছেন তার ভক্ত হিসেবে এরা তার প্রচারণার টিমে যোগ দিতে এসেছেন, এবং এই যে মাস্ক পরে থাকতেন তা নিয়ে তারা কোনো সন্দেহ প্রকাশ করেন নাই। মানে এই যে দলের ভেতরে মিশে গিয়ে আরেকটি দলের ওপর আক্রমণ করা, এবং দলের ভেতরে মিশে থেকে ওসমান হাদি এবং তার সমর্থকদের সঙ্গে দলীয় প্রচারণা চালিয়ে যাওয়া একটা সময় ধরে, এবং তারপর সেই ব্যক্তিদেরই মোটরসাইকেলে করে এসে ওসমান হাদির ওপর গুলি চালানো, সেটা একটা তো রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন তুলছেন, এই যে দলের মধ্যে মিশে গিয়ে তারপর দলের জন্য ক্ষতিকর হয়ে ওঠা, মানে একটা গুপ্ত রাজনৈতিক কৌশল গ্রহণ করা, সেটা একটা বিশেষ দলের দিকে ইঙ্গিত করে কিনা সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। দেখেন, রাজপথে কিন্তু তরুণেরা নেমে এসেছেন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায়। নাহিদ ইসলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে বলেছেন এখন থেকে তারা রাজপথে থাকবেন, যাতে ফ্যাসিবাদের থেকে কোনো রকম হুমকি এলেই তারা সেটা প্রতিরোধ করতে পারেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি 2 দিন আগে উপদেষ্টার পদ ছেড়েছেন এবং এখনো কোনো দলে যোগদানের সিদ্ধান্ত নেননি বা ঘোষণা দেন নাই, এবং স্বতন্ত্র হিসেবে ঢাকা 10 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণা দিয়ে শুক্রবার দিন বিজয় র্যালির ঘোষণা দিয়েছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই বিজয় র্যালিকে তিনি কিন্তু প্রতিবাদ মিছিলে পরিণত করেছেন, এবং বিরাট প্রতিবাদ মিছিলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই স্লোগান দিয়েছেন, হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই, লাগছে গুলি হাদির গায়ে, আমরা আছি লাখো ভাই। মানে ওই বিরাট প্রতিবাদ মিছিল যে হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আসিফ মাহমুদ করতে পারলেন তার আসনে, ঢাকা 10 আসনে প্রথম দিন নির্বাচনী প্রচারে নেমেই, তাতে আবারও তিনি কিন্তু রাজপথে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং 2024-এর জুলাই আগস্টের যে নেতা, একেবারে সম্মুখ সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি 15 মাস ধরে সরকারে থেকে
ব্যাপক পরিমাণ সমালোচনার শিকার হয়েছিলেন এবং বড় বড় সব অভিযোগ আছে তার সম্পর্কে। সেই ব্যক্তি ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনার পর রাজপথে যেদিন এলেন, সেদিনই বিরাট মিছিলের আয়োজন করলেন, কারণ তার মিছিলটি পরিণত হয়েছিল হাদির ওপর হামলার এক প্রতিবাদ মিছিলে। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক চলছে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের। গুরুত্বপূর্ণ একটা বৈঠক, কারণ কালকের যে ঘটনাটা ঘটে গেল এবং তারপর যে প্রতিক্রিয়া আমরা দেখলাম, তাতে কিন্তু একটা দুর্যোগের ঘনঘটা সামনে, এবং আলামতগুলো যা পাওয়া গেল সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি কালকে বলেছিলাম যে ওসমান হাদিকে দিয়ে হয়তো শুরু হলো, আরো বড় বড় ঘটনা সামনে আছে, সেগুলি আপনি কিভাবে মোকাবেলা করবেন। কালকেই দেখা গেল ওসমান হাদির উপর হামলা হবার পর মির্জা আব্বাস দেখতে গেলেন, তাকে ঘিরে একটা মব তৈরি করা হলো। তার মানে আরেকদিকে টার্ন করা হলো। আভ্যন্তরীণভাবে যদি এই পরিস্থিতি হয়, ধরেন নির্বাচন কারা চায় না? নির্বাচন চায় না, পরিষ্কারভাবে বলতে গেলে আওয়ামী লীগ চায় না। কারণ একটা নির্বাচন হয়ে গেলে একটা শাসনতান্ত্রিক আইন, মানে শাসনের মধ্যে চলে যাবে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে একটা সরকার চলবে। এইটা হওয়ার সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের পুরোপুরি কবর রচনা হবে। তা আওয়ামী লীগ কি চাইবে তেমন একটা পরিস্থিতির মধ্যে দেশ পরিচালিত হোক? না, চাইবে না। তারা চাইবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হোক, আর একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাতে আবার ক্ষমতায় চলে আসতে পারে, তাদের ক্ষমতাটাকে আবার পুনরুদ্ধার করতে পারে। এটা তো পরিষ্কার, এটা মানে একটা ছোট বাচ্চাও বোঝে, এই হিসাবগুলো সহজ। কালকে দেখেন ওসমান হাদিরকে যেভাবে অ্যাটাক করা হলো, একজন শনাক্ত হয়েছে। তার মানে ছোট ছোট অনেক গ্রুপ অলরেডি ঢাকায় বা বাংলাদেশে ঢুকে পড়েছে। জুলকারনাইন স্যারের কথা অনুযায়ী 80 জন আততায়ী প্রবেশ করেছে। এরা শুটার এবং তাদের গুলিগুলি খুব নির্ভুল। ওসমান হাদি বড় দলের প্রার্থী না, তাতে এই অবস্থা। এখনো কিন্তু জামাত, বিএনপি, এনসিপি নেতাদের গায়ে হাত পড়েনি, বা তারা টার্গেট এখনো হয়নি। হয়তো টার্গেট হয়ে আছে, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। চিন্তা করতে পারছেন নির্বাচনের অবস্থা কি হবে? ধরেন এরকম 5টা-10টা যদি ঘটনা ঘটে যায়, তখন কি হবে? কেবল তফসিল দিল, তার পরের দিনই এই ঘটনা। সামনের তো দিন পড়ে আছে, কি করবেন? একটাই উপায়, আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যটা সুদৃঢ় করা। এই যে বিএনপি, জামাত এবং এনসিপি, তাদের মাঠের যে বক্তৃতা, সেই বক্তৃতার ধরন যদি তারা না পাল্টায়, একজন আরেকজনকে যদি কটাক্ষ করে, আরেকজন এক পক্ষ আর এক পক্ষকে যদি উস্কানি দেয়, তাহলে কিন্তু বিপদ মোকাবেলা করা যাবে না। মনে করা হবে যে এরাই বোধহয় সংঘাত, এরাই বোধহয় এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। কালকে তো তাই হলো। নতুবা কালকে কিভাবে মির্জা আব্বাস প্রতিপক্ষ হয়ে গেল, আমি এটা বুঝলাম না। এটা তো বিশাল ব্যাপার যে নির্বাচনী এলাকায় তার প্রতিপক্ষ গুলি খেয়েছে এবং তিনি দ্রুত বেগে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে এসছেন। এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। এটা যদি না থাকে, এরকম তো অনেক নির্বাচনের মাঠে বিভিন্ন জায়গায় ঘটতে পারে। হয় বিএনপি নাই জামাতের প্রার্থী আক্রান্ত হতে পারে, কিন্তু সাথে সাথে কি আপনি ওই পক্ষকে দায়ী করবেন? তাহলে তো যারা ঘটনা ঘটাবে তারা তো হাসবে এবং তারা লাভবান হবে, তারা সফল হবে। কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে সফল হতে দিচ্ছে? এটা আমার কাছে প্রশ্ন। খেয়াল করেন আজকে কোন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকতে হচ্ছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডাকবেন? এটা তো রাজনৈতিক দলগুলো নিজেরা গোলটেবিল বৈঠক করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকার দরকার কেন? আর যদি ডাকেনি, সেখানে যে তাদের একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দরকার, সেই সিদ্ধান্তটা কি আসবে? আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে যে আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একটা নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মকভাবে চেষ্টা করব, জয় পরাজয় আমরা মেনে নেব, এই সিদ্ধান্তটা যদি না নিতে পারে রাজনৈতিক দলগুলো, আপনাদেরকে বলে রাখি মহা দুর্যোগ অপেক্ষা করছে সামনে। দর্শক, এই মুহূর্তে সব থেকে আলোচনার
ব্যাপার হচ্ছে শরীফ ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন, কিন্তু অন্তত 2 জন চিকিৎসকের মতামত আমরা বিশ্লেষণ করে দেখেছি যে তার অবস্থা একেবারেই ভালো নয়, অর্থাৎ তার বাঁচার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। এরকম অবস্থাতে প্রশ্ন জাগতেই পারে যে হাদি কি বেঁচে আছেন নাকি তাকে যন্ত্র বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। চিকিৎসকরা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে গিয়ে বলেন যে একমাত্র মহান আল্লাহই পারেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে, তখন বোঝাই যায় যে চিকিৎসা বিজ্ঞান এখানে পুরোপুরি ব্যর্থ। অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া শরীফ ওসমান হাদির ফিরে আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোন কোন চিকিৎসকের কথা বলছি সেগুলো যেমন আলোচনা করব, তেমনি হাদিকে যারা মেরেছে সেই ব্যাপারে গোয়েন্দা পুলিশ বেশ খানিকটা অগ্রসর হয়েছে। পুলিশের বরাত দিয়ে, গণমাধ্যমের বরাত দিয়ে এবং আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ারের শায়েরের বরাত দিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ছবি আমাদের সংগ্রহে এসেছে। সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুলিশ খুবই দ্রুততার সাথে আমার মনে হয় যে আসামি শনাক্ত করতে সমর্থ হয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। কিভাবে পুলিশ আসামি শনাক্ত করতে সমর্থ হলো সেই তথ্য প্রমাণ ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বোঝার চেষ্টা করব যে এই আসামি কারা, সেটা যেমন বোঝার চেষ্টা করব, তেমনি ডাক্তারের বয়ানটা আদতে কি শরীফ ওসমান হাদি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অন্তত 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত, যাদের একজন হাদির চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং অপারেশন থিয়েটারে ছিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদি তার অবস্থা ভালো নয়। হাদি অনেকের কাছে সমালোচিত, অনেকের কাছে প্রশংসিত। দেশের একটা বিরাট অংশ তাকে পছন্দ করেন না, তার সমালোচনা করেন, তার বিভিন্ন ধরনের বক্তব্যের বিরোধিতা করেন, তার অশ্লীল ভাষায় কথা বলা এবং সেই কথা বলার মাধ্যমে বিতর্কিত হওয়াটাকে অপছন্দ করেন। আবার একটা বড় সংখ্যাগরিষ্ঠ লোক তাকে পছন্দ করেন, তাকে বিপ্লবের একটা আইকন হিসেবে দেখতে চান। পছন্দ আপনি কাউকে নাই করতে পারেন, কোনো ব্যক্তিকে আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির কার্যক্রম পছন্দ না হওয়া, তার কথাবার্তা পছন্দ না হওয়ার মানে তো এই নয় যে তার জীবন মৃত্যু নিয়ে আপনি হোলি খেলায় মেতে উঠবেন। এখানে প্রশ্ন উঠেছে যে হাদিকে মেরে লাভ টাকার, এটা তো রাজনীতি, অবশ্যই রাজনীতি, কিন্তু সেই রাজনীতির মাঠে হাদিকে মারলে লাভ টাকার। অনেকে বলছেন যে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের লাভ, যেহেতু ঢাকা 8 আসনে হাদি তার প্রতিদ্বন্দ্বী, কিন্তু ঢাকা 8 আসনে হাদি মির্জা আব্বাসের কি এমন প্রতিদ্বন্দ্বী যে মির্জা আব্বাস ভয় পাবে না হাদি তাকে হারিয়ে দেবে? সেরকম বাস্তবতা কি রয়েছে? আবার অনেকে বলছেন যে এটা পতিত শক্তি, আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগ হাদিকে মেরে জুলাইকে আঘাত করতে চাচ্ছেন। তাদের দাবির মধ্যে হয়তো কিছুটা যুক্তি রয়েছে। আবার আওয়ামী লীগ যদি, এই প্রশ্নও তো আওয়ামী লীগের লোকজন করতে পারে যে আওয়ামী লীগ যদি টার্গেট করবে তাহলে হাদিকে কেন টার্গেট করবে, কেন অন্যকে টার্গেট করবে না? হাদি কেন টার্গেটের ব্যক্তি হিসেবে পরিচিত হলেন, যিনি কিনা জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রথম সারির কোনো নেতা ছিলেন না। আন্দোলনের পরে, সরকার পতনের পরে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চ গঠন করে বিভিন্ন বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন। তাকে কেন টার্গেট করবে? আওয়ামী লীগ টার্গেট করলে তো জুলাই অভ্যুত্থানের যারা শীর্ষ নেতা তাদেরকে টার্গেট করার কথা, সেটা একটা যুক্তি, কিন্তু কোনোভাবেই বলার উপায় নেই যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে না, করতেই পারে। আবার অনেকে বলছেন যে ঢাকা 8 আসনে নির্বাচন করার কথা চলছে ডাকসুর ভিপি সাদিক কায়েমের, শিবিরের পক্ষ থেকে জামাত তাকে প্রার্থী করবেন এবং মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা যেন জমিয়ে তুলতে পারেন, সেই কারণে তাকে প্রার্থী করা হবে। তো একই আসনে ওসমান হাদি, তিনিও প্রার্থী, সাদিক কায়েম চাইছেন যে তার পথের কাঁটাটাকে সরিয়ে দিতে। এরকম কথা বলার লোকেরও কিন্তু অভাব নেই, কিন্তু কোনো আলোচনারই আদতে কোনো বাস্তবিক ভিত্তি নেই। প্রতিটা রাজনৈতিক পক্ষ নিজেদের মতো করে আলোচনা তৈরি করার চেষ্টা করছেন, যেগুলো এই সময় অন্তত খুবই অনুচিত কাজ। যখন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার বলছেন যে তার বাঁচার কোনো সম্ভাবনা তারা দেখছেন না একমাত্র সৃষ্টিকর্তার মিরাকেল ছাড়া। ডাক্তার সাকলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডাক্তার সাকলাইন রাসেল, তিনি খুবই জনপ্রিয়। তিনি ফেসবুক পোস্টে যেটা জানিয়েছেন, তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। তিনি লিখেছেন, হাদি ভালো নেই, জীবনের কঠিনতম সময় পার করছেন তিনি, মস্তিষ্কের খুবই ঝুঁকিপূর্ণ স্থানে গুলিবিদ্ধ হয়েছেন, ভরসা কেবলমাত্র আল্লাহ পাক, চিকিৎসকরা যুদ্ধ করছেন, আমাদের দোয়া ছাড়া কিছুই করার নাই।
একজন ডাক্তার যখন এরকম বক্তব্য দেন তখন খুব সহজেই বোঝা যায় যে বাস্তবতাটা কি। আবার যদি আমরা মানে হাদির আসামি মানে যারা তাকে মারলো সেই আলোচনার আগে একটু আমরা তার শারীরিক ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। হাদির যে ব্রেনের এমআরআই রিপোর্ট, সেই এমআরআই রিপোর্টের ছবিও আপনারা দেখে নিতে পারেন। সেখানে ব্রেনের বিভিন্নভাবে ছবি তোলা হয়েছে এবং ডাক্তাররা প্রথমে মনে করছিলেন যে তার মাথার মধ্যে গুলি অবস্থান করছে, কিন্তু পরবর্তীতে ডাক্তাররা নিশ্চিত করছেন যে তার ডান পাশে গুলি করা হয়েছে, ডান পাশে গুলি লেগে বাম পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। কিন্তু মগজের মধ্যে গুলির কিছু কিছু অংশবিশেষ, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অংশবিশেষ থেকে গেছে, যেটা একেবারে মগজের ভেতরের অবস্থানে, সেখান থেকে ওইগুলো অপসারণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই কথা যখন বলছেন তখন ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, তিনি ভয়াবহ তথ্য দিচ্ছেন। কালের কণ্ঠ সেটা নিয়ে তার সঙ্গে কথা বলে একটা রিপোর্ট করেছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে হাদির, সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক। অর্থাৎ অপারেশন টেবিলে তিনি 2 বার স্ট্রোক করেছেন। এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার এবং সেই স্ট্রোকের ফলে তার রক্তক্ষরণ হয়েছে এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এই ভয়াবহ ব্যাপারটাই বর্ণনা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান। তিনি বলেছেন তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে নিয়ে আসার পরও তার সাইন অফ লাইফ বা জীবিত থাকার লক্ষণ ছিল বলে তিনি জানান। বলেছেন অপারেশন চলার সময়ও আমাদের অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন ওনার এফোর্ট আছে। এর মানে হলো নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে। অপারেশনের সময়ও নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি ছিল তার, এখনো উনি বেঁচে আছেন। অপারেশন চলাকালে হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও ডাক্তার জাহিদ জানিয়েছেন। তিনি বলেছেন ওনার নাক দিয়ে মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধরে নিয়েছেন চিকিৎসকরা। একথা জানিয়ে ডাক্তার জাহিদ বলেছেন বুলেট যদি ভেতরে থেকেও যায়, আমরা ধরে নিলাম সেটা মগজের একেবারে ভেতরে রয়েছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নেই, সম্ভব না, ওটা করাও হয় না কিংবা করাও যায় না। তবে বুলেটটা বের হয়ে গেছে। তিনি বলছেন যে বুলেটটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। তবে বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট বা অংশ ব্রেনের ভেতরে থেকে গেছে। তিনি সেটাই নিশ্চিত করেছেন যে বুলেটের, যেটা প্রথমে বলছিলাম যে বুলেটের ছোট ছোট মিহি মিহি কিছু অংশ মগজের মধ্যে থেকে গেছে। অপারেশন তারা যখন করেন, তিনি বলেছেন যে আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, আমরা সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট, সবগুলো তারা বের করতে পারেননি কারণ মগজের মধ্যে ঢুকে গেছে অনেক কিছু যেগুলো বের করা সম্ভব নয়। সব কিছু মিলিয়ে এই ডাক্তার জাহিদ তিনি বলছেন যে শরীফ ওসমান হাদির অবস্থা ভালো নয়। এই ভালো নয়, ঢাকা মেডিকেলে এই মানে অপারেশনের পরে তাকে একটি ছবি দেখে নিন, আর তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা মানে অ্যাম্বুলেন্সে, আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে যে এভারকেয়ারে, সেই ছবিটা দেখে নিন। এদিকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তিনি বলেছেন গুলি হাদির ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ গুলি মাথায় নেই। এর আগে ডাক্তারের তরফ থেকে আমরা মানে রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম যে গুলি বের করা হয়েছে, কিন্তু আদতে সেটা গুলি না, গুলির যে ফ্র্যাগমেন্ট বা ছোট ছোট মিহি মিহি অংশ সেগুলোর কিছু বের করতে তারা পেরেছেন, আর যেগুলো আছে একেবারে মগজের ভেতরে রয়েছে, যেগুলো বের করা সম্ভব নয় বা ডাক্তারি ভাষায় অ্যাপ্রোচ করা যায় না, অ্যাপ্রোচ করা হয় না কিংবা সম্ভব নয়, এমনটা তারা জানিয়েছেন। এই কথা যখন বলছি তখন আমরা একটু যাই তাকে কারা মারল। আমাদের উপমহাদেশের রাজনীতির ইতিহাসে বহু উদাহরণ এরকম রয়েছে যে সব থেকে বিশ্বস্ত কিংবা কাছের মানুষদেরকেই বিশ্বাসঘাতক হিসেবে মানে বাছাই করতে হয় কিংবা বিশ্বাসঘাতকতার রোল কাছের মানুষরাই প্লে করে। হাদির ক্ষেত্রেও সেটাই হয়েছে। যে দুজন তাকে গুলি করেছে ধারণা করা হচ্ছে এবং পুলিশের ইনভেস্টিগেশনে সেরকমটাই উঠে আসছে, যে দুজন তাকে গুলি করেছে সেই দুজন হাদির নির্বাচনী ক্যাম্পেইনে আজকেও অংশগ্রহণ করেছে এবং একসাথে জুম্মার নামাজ পড়েছে। হাদির দলের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মানে হাদিকে ভালোবাসে এইভাবে এটা বলে অ্যাপ্রোচ করে দলে ক্যাম্পেইনে ঢুকেছে, কিন্তু তাদেরকে তো আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি। তারা মাস্ক পরেছিল, মাস্ক আমরা খুলতে বলেছি, কিন্তু তারা বলেছে যে ওপেন হলে সমস্যা আছে আমাদের, আমরা মাস্ক পরেই থাকি। তারপরে তারা মেনে নিয়েছে যে মাস্ক পরেই থাকুক, ঠিক আছে। কিন্তু সেই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা একটা বড় বিষয়। শুধুমাত্র আজকেই হঠাৎ করে জুম্মার নামাজ পড়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ
মৃত্যুবরণ করলো, আজকেই বিশ্বাস করে ফেললো, ব্যাপারটা সেটা নাকি বেশ কিছুদিন ধরেই হাদির সঙ্গে উঠাবসা করছে, সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। এদিকে জুলকারনাইন সাহেব আল জাজিরার সাংবাদিক, তিনি এবার মানে এর প্রথমে একটা সিসিটিভি ফুটেজ দেখে নিন, যেটা পেছন থেকে দেখা যাচ্ছে, রিকশার পেছন থেকে মোটরসাইকেল নিয়ে হাদিকে গুলি করা হলো। সেই সিসিটিভি ফুটেজটা আপনারা দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে এই যে রিকশাটা যাচ্ছে, রিকশার পেছন থেকে মোটরসাইকেলটা গেল, মোটরসাইকেলের দুইজন এবং মোটরসাইকেল তার পাশাপাশি গিয়ে তারপরে গুলি করে। এবং হাদির সঙ্গে যারা যে ছেলে ছিলেন তিনি বলেছেন যে 3টি গুলি করতে শোনা গেছে, এরকম শব্দ শোনা গেছে। এই সিসিটিভি ফুটেজ যখন পেছন থেকে দেখা যাচ্ছে, তখন আমরা একটু সামনে যাই। সেটা প্রকাশ করেছেন জুলকারনাইন সাহেব, তিনি ফ্রন্ট ভিউ, একেবারে সামনের ভিউ প্রকাশ করেছেন। সেই ছবি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন। সেই ছবিটা দেখে নিন, তার পোস্টটা। সেখানে বলেছেন, গুলিবর্ষণের ঠিক পূর্ব মুহূর্তে রাস্তা পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেয়া এই ছবিতে আততায়ীর মোটরসাইকেলের মডেল ও পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আমি মোটরসাইকেলের মডেল টডেল এগুলো অত ভালো বুঝি না। মোটরসাইকেল আপনারা এই ছবি দেখলে হয়তো অনেকেই বলতে পারবেন যে সবুজ মাঠগার্ডের এই গাড়িটা কি মডেলের গাড়ি। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা খুবই সহজ এখন ব্যাপার। আর মোটরসাইকেলে যে দুজন বসে আছে, সেই দুজনের পোশাক, পরনে নীল প্যান্ট, গায়ে চাদর, পরনে নীল পাঞ্জাবি, আরেকজনেরও পাঞ্জাবি, এই পোশাকটা আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকীর পোস্ট করা একটা পোস্টে। সেইটা আবার একটু দেখে নিন। সেখানে একেবারে ইন্ডিকেট করে সেই ছবিতে দ্য ডিসেন্ট নামের একটা প্রতিষ্ঠান, তারা ইন্ডিকেট করে সেই ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছে যে এই দুজনই হাদির পাশে একজন বসে আছে এবং তারা নির্বাচনী ক্যাম্পেইনে ছিল, যারাই পরবর্তীতে মোটরসাইকেল নিয়ে হাদির ওপরে গুলি চালায়। এই হচ্ছে সব মিলিয়ে ব্যাপার। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কাছাকাছি চলে গেছেন যে এই ঘটনা কারা ঘটিয়েছেন সেই ব্যাপারে। হয়তো আজকের রাতের মধ্যেই কিংবা কালকের মধ্যেই আমরা পরিষ্কার হয়ে যেতে পারবো যে এই ঘটনার পেছনে কারা রয়েছে, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা প্রকাশ করেন। সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা কতটা সম্ভব হবে, কতটা হবে না, সেটা তারা বুঝবেন। তবে ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে ডাক্তার যেহেতু একেবারে হতাশ এবং ডাক্তার মহান সৃষ্টিকর্তার আনুকূল্য চেয়েছেন, সেরকম মুহূর্তে বলাই যায় যে আমার মনে হয় যে একটা বাজে খবর, একটা দুঃখের খবর আমাদের শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই দুঃখের খবরটা কিছু মানুষের কাছে অবশ্য দুঃখের খবর, আর কিছু মানুষের কাছে হয়তো সুখের খবর, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই রাজনীতিটা এই হিংসার চাষাবাদ থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ একটা পরিবেশ পাক, রাজনীতিটা সহনশীল হোক এবং রাজনীতিতে এক ধরনের সহমর্মিতা তৈরি হোক, যেখানে একজন আরেকজনের খারাপ খবরে খুশি হবে না কিংবা খুশি হওয়ার মতো উপলক্ষও কেউ তৈরি করে দেবে না। দর্শক, আপনার ভাবনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।